কলেজ চয়েস তোমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তো এই কলেজ চয়েস নিয়ে তোমাদের মাঝে অনেক কোশ্চেন ঘুরপাক খাচ্ছে। কয়টা কলেজে চয়েস দিব, কলেজ চয়েস কিভাবে দিব, মাইগ্রেশন কিভাবে হবে, কত নম্বর পেলে কোন কলেজে তুমি চান্স পাবা, অনেক কোশ্চেন তোমাদের মাঝে আছে। তো আশা করছি এই সকল কোশ্চেনের অ্যান্সার তুমি এই ভিডিওটার মধ্যে তুমি পাবা। তো এই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখো, তাহলেই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবে। তো চলো আমাদের ভিডিওটা শুরু করি। তোমরা এখন এসএসসি পাস করেছো, এখন তোমরা কলেজ চয়েস দিবা। তো কলেজ চয়েস দেওয়ার আগে তোমাকে কিছু প্ল্যানিং করতে হবে। এখন সেই প্ল্যানিং করার আগে তোমাকে দেখতে হবে তোমার জিপিএর এগেইনস্টে তোমার নম্বরটা কত, অর্থাৎ 1300-র মধ্যে তোমার নম্বরটা কত রয়েছে। এখন ওইটার উপর ভিত্তি করে তুমি সিদ্ধান্ত গ্রহণ করবা। কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করবা? তুমি তোমার পছন্দের কয়েকটা কলেজের ক্রম তৈরি করবা, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে কয়েকটা কলেজ তুমি লিখবা, ঠিক আছে? আমরা কলেজ সিলেকশনে পরে যাবো, আগে তোমার প্ল্যানিংটা আমি বলে নিচ্ছি যে তোমার প্ল্যানিংটা কীরকম হওয়া উচিত। তো এরকম কলেজ তুমি সিলেক্ট করবা। এখন মনে করো তোমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে তোমার একদম পছন্দের কলেজগুলো তুমি লিখছো। এখন কি করবা জানো? ওই কলেজগুলোর সম্পর্কে তুমি ধারণা নিবা। কিভাবে ধারণা নিবা? মনে করো 1 নম্বর যে কলেজটা দিয়েছো, ওই কলেজে তোমাদের যার বড় ভাই বড় বোন আছে তাদের কাছে তুমি জিজ্ঞেস করবা যে ওই কলেজে সর্বনিম্ন কত পেয়ে স্টুডেন্টরা চান্স পেয়েছে ওই কলেজে। এরকমভাবে তুমি আলোচনা করবা, বা তুমি কলেজে গিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলবা। আর এই কাজটা যদি তুমি না করতে পারো, তাহলে তুমি একটা কাজ করবা। মনে করো তুমি যেই কলেজে তোমার ভর্তি হওয়ার ইচ্ছা আছে, পছন্দের যেই কলেজটা, ওই কলেজের ফেসবুক গ্রুপে জয়েন হবা। মেসেঞ্জার গ্রুপ না, ফেসবুক গ্রুপে জয়েন হবা। অ্যান্ড ওই গ্রুপে জয়েন হয়ে তুমি জিজ্ঞেস করবা, ওইখানে পোস্ট করবা যে এই কলেজে সর্বনিম্ন কত পেয়ে স্টুডেন্টরা চান্স পেয়েছে। এরকমভাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেই কলেজগুলো তোমার পছন্দ, একই কাজ তুমি করতে পারো। গ্রুপে যে জাস্ট জিজ্ঞেস করবা যে কত পেয়ে চান্স পেয়েছে এখানে। তো তোমার এই কাজগুলো করার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে তোমার কলেজ সম্পর্কে তোমার ধারণা নেওয়া, যে কোন কলেজে কত পেয়ে স্টুডেন্টরা চান্স পেয়েছে। সেই অনুযায়ী তোমাকে কিন্তু পছন্দের ক্রম তৈরি করতে হবে। এগুলো হচ্ছে প্ল্যান করে আগাতে হবে, ঠিক আছে? আন্দাজে তুমি পেয়েছো 4.50, তুমি দিয়েছো সরকারি সব ভালো ভালো কলেজে, তোমার চান্স হইল না, ঠিক আছে? এরকম করা যাবে না। ঠান্ডা মাথায় আস্তে ধীরে চিন্তা ভাবনা করতে হবে যাতে আমাদের পছন্দের কলেজগুলো চলে আসে। ওকে, মনে করো তুমি সিদ্ধান্ত গ্রহণ করেছো যে তুমি এই কলেজে তুমি চয়েস দিবা। এইবার আসো, তুমি অনলাইনে গিয়েছো কলেজ সিলেকশন করতে। তো ওইখানে কলেজ সিলেকশন করার জন্য তোমাকে বোর্ডকে দিতে হবে 150 টাকা। 150 টাকা বোর্ডকে দিয়ে তুমি কলেজ সিলেকশন করবা। এখন কয়টা কলেজ তুমি সিলেক্ট করবা? সর্বনিম্ন 5টা কলেজ তুমি সিলেক্ট করতে পারবা সর্বনিম্ন, আর সর্বোচ্চ 10টা। সর্বোচ্চ 10টা কলেজ সিলেক্ট করতে পারবা এবং সর্বনিম্ন 5টা। অর্থাৎ 5টার কম তুমি কলেজ সিলেক্ট করতে পারবে না, আর 10টার বেশি তুমি কলেজ সিলেক্ট করতে পারবে না। অর্থাৎ মেইন কথা হচ্ছে তুমি 10টা কলেজ সিলেক্ট করবা। কয়টা কলেজ? 10টা কলেজ তুমি সিলেক্ট করবা। এখন মনে করো তুমি 10টা কলেজ সিলেক্ট করেছো। মনে করো এখানে দিয়েছো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 10, এই 10টা কলেজ মনে করো তুমি সিলেক্ট করেছো। এখন প্রথম যেই সিলেকশন বা প্রথম যেই কয়েকটা ঘর রয়েছে, ওই ঘরে তুমি তোমার পছন্দের যেই কলেজগুলো আছে সেগুলো প্রথমে তুমি দিয়ে দিবা, ঠিক আছে? এগুলো তুমি প্রথমে দিয়ে দিবা। তারপর নিচের দিকে তোমাদের এলাকার আশেপাশের যত কলেজগুলো আছে সেগুলো তুমি দিবা। এগুলা তোমার দিবা অবশ্যই তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, কলেজে কীরকম রিকোয়ারমেন্ট তোমার কাছে চাচ্ছে বা তোমার আছে কিনা সেইভাবে তুমি সিলেক্ট করবা। এখন মনে করো তুমি সিলেকশন করেছো। এখন এরকম এই প্রক্রিয়াটা তোমার 8 দিন চলবে। কয়দিন? 8 দিন চলবে। এরপর এইটার একটা রেজাল্ট দেওয়া হবে, অর্থাৎ কে কোন কলেজে চান্স পেয়েছে। এখন মনে করো তোমার 4 নম্বর কলেজে চান্স হয়েছে। কত নম্বর কলেজে? 4 নম্বর কলেজে চান্স হয়েছে। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে নিশ্চয়ন করা। কি করা? নিশ্চয়ন করা। তুমি কনফার্ম করে দিবা, ঠিক আছে? তুমি কনফার্ম করে দিবা, এখানে নিশ্চয়ন করে দিবা। এখন কনফার্ম করলে কি হবে? কনফার্ম করলে তোমার অটো মাইগ্রেশন চালু হবে। কি হবে? অটো মাইগ্রেশন চালু হবে। এখন কোশ্চেন হচ্ছে অটো মাইগ্রেশনটা কিভাবে হয়, ঠিক আছে? ওকে, তুমি মনে করো 4 নম্বর কলেজে চান্স পেয়েছো। এখন বোর্ড জানে বা এই ওয়েবসাইটের অ্যালগোরিদম জানে যে তুমি যে 4 নম্বর কলেজে দিয়েছো বা 4 নম্বর কলেজে তোমার আসছে, এখানে তুমি খুশি নও। তোমার যদি 2 অথবা 1 নম্বর কলেজে হতো তাহলে তুমি খুশি হতা। এটা কিন্তু তোমার বোর্ড জানে। সেই অনুযায়ী যদি 1 নম্বর এবং 2 নম্বর যে কলেজগুলো তুমি সিলেক্ট করেছো ওইখানে যদি সিট ফাঁকা থাকে, তাহলে তোমার উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মাইগ্রেশনের কারণে এই জিনিসটা হয়, ঠিক আছে? আর এই সম্ভাবনাটা খুবই কম। তোমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে তুমি উপরের দিকেও যেতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে কেন উপরের সিটগুলো দেওয়া হবে? আমার 4 নম্বরে আসলে কেন আমি 2 নম্বর বা 1-এ যাওয়ার সম্ভাবনা রয়েছে? এটার কারণ হচ্ছে 2টা। এটার কারণ কি? 2টা। 1 নম্বর কারণ হচ্ছে মনে করো
তোমার ফ্রেন্ড সাকিব, এখন সাকিবও 10টা কলেজ চয়েস দিয়েছে। এখন সাকিবের সাকিবের মনে করো 2 নম্বর কলেজটা আসছে, সাকিব গোল্ডেন এ প্লাস পেয়েছে, সাকিবের 2 নম্বর কলেজটা এসেছে। এখন ও কি করলো, ওর পছন্দ হইলো না, ও কি করছে, একটা বোকামি করছে, ও এই কলেজে এখানে নিশ্চয়ন করে নাই, এখানে কনফার্ম করে নাই। তো তখন কি হয়ে যাবে জানো, ওর সিলেকশনটা বাতিল হয়ে যাবে। তখন কি হবে জানো, ওই 2 নম্বর সিটে নিচের যারা সিলেকশন করেছে ওদেরকে 2 নম্বরে উঠিয়ে দিবে, অর্থাৎ তোমাকে 2 নম্বরে উঠিয়ে দিল। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে সারা বাংলাদেশে কলেজ সিলেকশন চলে, অ্যান্ড 3টা কলেজে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে এই ভর্তি প্রক্রিয়াটা চালু থাকে। একটা হচ্ছে নটরডেম, আচ্ছা আমি বলেছি, হ্যাঁ নটরডেম, সেন্ট জোসেফ অ্যান্ড হলি ক্রস, ঠিক আছে। এই 3টা কলেজে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে। তো এইখানে রয়েছে 3300টা সিট। এখানে কতটা সিট রয়েছে, 3300টা সিট রয়েছে নটরডেম, তারপর হচ্ছে সেন্ট জোসেফ, হলি ক্রসের। এখন এই যে এইখানে যে সকল স্টুডেন্টরা ভর্তি পরীক্ষা দিবে এরাও কিন্তু কলেজ সিলেকশন করবে। তো এইখানে কি হবে জানো, তখন যখন তাদের এই কলেজগুলোতে তাদের হয়ে যাবে, তখন তারা কি করবে, এখানে তোমার কনফার্ম করবে না, অর্থাৎ 3300 স্টুডেন্ট কিন্তু এখান থেকে চলে যাবে, তাহলে এই সিটগুলো ফাঁকা থেকে যাবে, অ্যান্ড তোমার সম্ভাবনা থাকবে 4 নম্বর থেকে উপরে উঠে যাওয়ার, ঠিক আছে। তুমি যখন এই যে কনফার্ম করবে না, তখন তোমাকে 228 টাকা দিয়ে তোমাকে এই কনফার্মটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার প্রক্রিয়া। তুমি যদি চান্স পাও তাহলে এরকম প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যদি চান্স না পাও, অর্থাৎ এই 10টা কলেজের ভিতরে যদি তোমার কাঙ্ক্ষিত কলেজটা যদি না আসে, তখন তুমি কি করবা? তার আগে আমি একটা কথা বলে নিই যে কেন তোমার 10টা কলেজের ভিতরে আসে নাই। কারণ তুমি যে সকল কলেজে তুমি সিলেক্ট করেছো, ওই সকল কলেজে যেই সকল রিকোয়ারমেন্টসগুলো দরকার, অর্থাৎ যে জিপিএ বা যেই নম্বরটা দরকার, সেই নম্বরটা তোমার নাই। সেই কারণে কিন্তু তোমার 10টা কলেজের ভিতরে আসেনি, ঠিক আছে। যারা বোকামি করেছে তাদের আসেনি। আসলে একটু প্ল্যান করে কলেজগুলো সিলেক্ট করতে হয়। এখন তাদের কি হবে, তাদের জন্য বোর্ড আরেকটা ডেট দিবে, আরেকটা স্পেসিফিক ডেট দিবে, অ্যান্ড ওই ডেটের তোমাকে আবার কলেজটা চয়েস দিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে আবার যে আমি কলেজ চয়েস দিব, ওইখানে কি আমি আগের কলেজগুলোই কি চয়েস দিব? না, আগের একটা কলেজও তুমি চয়েস দিতে পারবা না। এখন ওই কলেজগুলো বাদ দিয়ে অন্য যে সকল কলেজগুলো আছে নিম্নমানের, এর থেকে কম র্যাঙ্ক, ওই সকল কলেজে তুমি কি করবা, চয়েসগুলো দিবা, অ্যান্ড তখন কিন্তু তোমার টাকাটা লাগবে না। ওই যে তোমার বোর্ড 150 টাকা আগে নিয়েছিল, ওই টাকাটাই তুমি দিয়ে দিবা, ঠিক আছে। ওকে, তখন কি হয়ে যাবে জানো, তুমি যখন পরবর্তীতে আবার তুমি সিলেক্ট করবা, তখন কিন্তু তোমার 100% একটা কলেজে চলে আসবে। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে তোমার ভর্তির যেই কাহিনী, ভর্তির যেই সিলেকশনটা, কলেজ সিলেকশনটা। আশা করছি তুমি ভালো করে বুঝতে পেরেছো। এখন গুরুত্বপূর্ণ কোশ্চেন, কত পেলে তুমি কোন কলেজে চান্স পাবা? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখন এই চান্স পাওয়ার বিষয়টা অনেকে ভাবে যে জিপিএর উপর ডিপেন্ড করে। আসলে জিপিএর উপর না, তোমার নম্বরের উপর ডিপেন্ড করতেছে। তুমি 1300 নাম্বারের ভিতরে তুমি কত পাচ্ছ, 1300-র ভিতরে তুমি কত পাচ্ছ। আচ্ছা, মনে করো তুমি 1300-র ভিতরে তুমি 1200 প্লাস পেয়েছো। কত? 1200 প্লাস পেয়েছো। যদি 1200 প্লাস তুমি পেয়ে যাও, তাহলে ঢাকা সহ বাংলাদেশের সবচাইতে টপ র্যাঙ্কড যেই কলেজগুলো আছে, সেইগুলোতে তুমি 100% তুমি চান্স পেয়ে যাবা। এখন ওইগুলা কি? ঢাকা কলেজ, তারপর হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ, দেন হচ্ছে বিএফ শাহীন কলেজ, দেন আরও সরকারি বিজ্ঞান কলেজ, বাংলাদেশে আরও যত কলেজগুলো আছে, রাজশাহী কলেজ, সরকারি আজিউল হক কলেজ, ঠিক আছে, চট্টগ্রাম কলেজ, এই সকল বড় বড় যত সব কলেজগুলো আছে, সেগুলোতে তুমি যদি 1200 প্লাস পাও, তাহলে কিন্তু তুমি চান্স পেয়ে যাবা। এবার আসো, যারা 1100 প্লাস পেয়েছে নম্বর, কত? 1100 প্লাস নম্বর পেয়েছে, তাদের কি হবে? তারা এই সকল যেই নামকরা যে কলেজগুলো আছে, এগুলোর বাহিরে যে সকল সরকারি কলেজগুলো আছে, সেখানে কিন্তু তাদের চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে। অর্থাৎ তুমি যদি 1100 এবং 1200 পাও, তাহলে কিন্তু তুমি সেফ জোনে থাকতে পারবা। আসলে তুমি যেই পছন্দের কলেজগুলো দিবা, সেখানে তোমার চান্স হয়ে যাবে, ঠিক আছে। এইবার আসো, যারা 1000 প্লাস পেয়েছো, 1000 প্লাস যারা পেয়েছো, তাদের কি হবে? তোমাদেরও কিন্তু চান্স পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। 1000 পেলেও কিন্তু মোটামুটি একটু ভিতরের দিকে, যদি তুমি তোমাদের এলাকার ভিতরের দিকে যদি সরকারি কলেজগুলোতে দাও, তাহলে কিন্তু চান্স পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে 50-50, ঠিক আছে। ওকে, এইবার আসো কমার্স এবং আর্টস স্টুডেন্টদের জন্য। আচ্ছা, প্রথমে আসি কমার্সের স্টুডেন্ট, তোমরা যদি তোমাদের জিপিএ যদি 4.50 আপ হয়, তোমাদের জিপিএ কত? 4.50 আপ হয় কমার্সের স্টুডেন্ট, তোমরা কিন্তু
যে কোনো সরকারি কলেজে তোমরা চান্স করে নিতে পারবা, যে কোনো সরকারি কলেজে তুমি চান্স করে নিতে পারবা। তোমাদের এলাকা ভিত্তিক বা ভিতরে যত সরকারি কলেজ আছে সেখানে চান্স করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এইবার আসো কমার্সের স্টুডেন্ট যারা 4 পয়েন্টের নিচে রয়েছে, অর্থাৎ 4 পয়েন্ট 3.50 এগুলোর নিচে যারা রয়েছে তারা কিন্তু তোমরা চাইলে কিন্তু প্রাইভেট কলেজে চান্স করে নিতে পারবা। ঠিক আছে, প্রাইভেট যে সকল কলেজগুলো আছে সেগুলোতে তুমি চান্স করে নিতে পারবা। সরকারি কলেজে চান্স পাওয়ার পসিবিলিটিটা একটু কম, যারা 4 পয়েন্টের নিচে যারা পেয়েছো। ঠিক আছে, কমার্সের স্টুডেন্ট, ঠিক আছে, কমার্সের স্টুডেন্ট যারা। এবার আসো হচ্ছে আর্টসের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো। আর্টসের স্টুডেন্ট তোমরা যদি তোমাদের জিপিএ যদি 4 পয়েন্ট যদি আপ থাকে, 4 পয়েন্ট আপ থাকে, তাহলে কিন্তু তোমাদের সরকারি কলেজে চান্স পাওয়ার একটা সুযোগ রয়েছে 50-50 একটা সুযোগ রয়েছে। ঠিক আছে, 50% চান্স রয়েছে। এবার আসো যারা 4 পয়েন্টের নিচে যারা পেয়েছো, 4 পয়েন্টের নিচে যারা পেয়েছো তারা কিন্তু প্রাইভেটে ভর্তি হতে পারবা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে প্রাইভেট এবং সরকারি এর ভিতর পার্থক্যটা কি? সরকারি কলেজে তোমার খরচটা কম লাগে অ্যান্ড প্রাইভেটে তোমার খরচটা একটু বেশি। এইখানে একটু পার্থক্য রয়েছে। সরকারি কলেজে তোমার ক্লাস খুবই কম হয়, সরকারি কলেজে ক্লাস খুব কম হয়, কিন্তু প্রাইভেটে ক্লাস বেশি হয়, প্রেশার বেশি, চাপ বেশি, পরীক্ষা বেশি, খরচও বেশি। ঠিক আছে, এর কারণে এই চাপ প্রেশারের কারণে কিন্তু স্টুডেন্টের পড়াশোনা হয়ে যায়। একটা খারাপ স্টুডেন্টও কিন্তু ভালো হয়ে ওঠে প্রাইভেটে পড়ার কারণে। সো আমি মনে করি তুমি যেই কলেজে পড়ো না কেন, পড়াশোনাটা হচ্ছে নিজের মধ্যে, নিজে ভালো করে পড়ো, এফোর্ট দাও, স্ট্রাগল করো। আর তোমরা এইচএসসিতে টাইম খুবই কম পাবা এবং সিলেবাসটা বিশাল বড়। ঠিক আছে, তো ওই দিকে লক্ষ্য রেখে পড়াশোনাটা ভালো করে পড়ো। আর এই এইচএসসি টাইমে অন্য সব কিছু ঘোরাফেরা, তারপর হচ্ছে টাইম পাস করা, এই সব কিছু বাদ দিয়ে কিন্তু পড়াশোনাটা ভালো করে পড়তে হবে। সো অনেক কথা বলে ফেললাম তোমাদের মাঝে, তো আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে এসেছে। আর যদি উপকারে এসে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা শেয়ার করবা, যাতে তারাও দেখার সুযোগ পায়। আর আমার এই চ্যানেলে সাধারণত এই গুরুত্বপূর্ণ টপিক, এডুকেশনাল ভিডিও আপলোড করা হয়, স্টাডি টিপস, স্টাডি হ্যাকস, তারপর হচ্ছে স্টাডি স্ট্র্যাটেজি, এই সকল টপিক নিয়ে ভিডিও আপলোড করা হয়। সো তোমরা চাইলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। তো দেখা হবে নতুন আর কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।